রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সাহিল চ্যাটার্জির লেখা পিছুটান। আমরা এই গল্পটি নিয়েছি ক্যালকাটা অ্যাপলগের ফেসবুক পেজ থেকে। মুখ্য চরিত্রে রুদ্রনীল এবং সৃজিতা। শুরু হচ্ছে পিছুটান। 30th August 2018। আজও প্রাণে বেঁধে রেখেছি তারে, ভেবেছি শতবার আলতা পায়ের ছাপ কি আর পড়বে না মোর দুয়ারে। ক্লেশে ভরা সংলাপ, বিদায়ের অনুতাপ, আজও প্রাণে ধরে রেখেছি আমাদের শেষ দিনটারে। 1 বছর আগে আমি ভাবিনি যে ঠিক এই দিনে 1 বছর পরে আমি গল্প লিখতে বসবো। তখনও জানি না যে কিছু ঘটনা আমায় ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেবে, আমায় একাকিত্বের দিকে ঠেলে দেবে, আমার শহর থেকে আমায় অনেকটা দূরে নিয়ে আসবে। ক্লাস 12-এ পড়াকালীন বাংলা টিউশনে আমাদের দেখা। প্রথম দিন ঢুকেই বাকি সবার মুখ এড়িয়ে ওর দিকেই চোখ চলে গেছিল। জরির কাজ করা একটা হলুদ চুড়িদার পরে বসে পেন চিবোচ্ছিল, খোলা চুল, চোখে কাজল, আর আমাকে দেখে মুখের হাব ভাবে এই হনুটা আবার কে? প্রশ্নটা স্পষ্ট। স্যার সবার সাথে পরিচয় করান, জানতে পারি ওর নাম সৃজিতা। ওকে যে শুধু প্রথমবার দেখেই ভালো লেগে গেছিল তেমনটা নয়, একটু আলাদা করে সযত্নে মনে রেখে দিয়েছিলাম। টিউশনের নতুন খাতা খুলেই শেষ পাতায় রুদ্রনীল লাভস সৃজিতা লিখে ফেলেছিলাম। কয়েকদিনের মধ্যেই বেশ আলাপ জমিয়ে ফেলেছিলাম ওর সাথে। আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে উঠেছিলাম আমরা। টিউশন থেকে একসাথে বাড়ি ফেরা, পাড়ার মোড়ের স্বপনদার দোকানে ফুচকা খাওয়া, ক্লাস বাঙ্ক করে একসাথে ঘুরতে যাওয়া, এসব করে কয়েকটা মাস বেশ ভালোই কেটেছিল। তারপর গরমের ছুটি পড়াতে হাতে অনেকটা সময় আর মনে কিছুটা সাহস পাই। বেশ স্বাচ্ছন্দ্যে ওকে একটা ম্যাটিনি শোয়ের জন্য রাজি করিয়েছিলাম। কথা ছিল সিনেমা দেখে এসে আমরা সন্ধেবেলা টিউশনে ঢুকে যাব। কিন্তু ওই যে তখন কে জানতো সেদিন আর টিউশনে যাওয়া হবে না আমাদের। বেশ আনন্দে সেজে গুজে সিনেমা হলে পৌঁছেছিলাম। দেখি তিনি আমার আগে পৌঁছে গেছেন। নর্থ কলকাতার এক বিখ্যাত সিঙ্গল স্ক্রিনে তখন রকস্টারের শো চলছে। কোনো সেকেন্ড থট না দিয়ে ওটাই কেটে ফেললাম। সিনেমা চলছে প্রায় ঘন্টাখানেক হলো। আমি ওর দিকে হাঁ করে চেয়ে আছি আর ও স্ক্রিনের দিকে। হঠাৎ আমার দিকে মুখ ফেরাতেই প্রচন্ড অপ্রস্তুত হয়ে পড়লাম, কিন্তু ও বেশ ব্যাপারটাকে নিজেই সামলে নিল। কানের দুলগুলো বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, আর তুইও। আচ্ছা, এতদিনে এটা বলার প্রয়োজন মনে করলি? না মানে হ্যাঁ, সঠিক সময়ের জন্য কমপ্লিমেন্টটা বাঁচিয়ে রেখেছিলাম। মিথ্যে বলাটা আগে শেখ রুদ্র, তারপর যত ইচ্ছে বলিস। সত্যিটা বল যে সাহস হয়নি। আরে স্যার থাকে তো টিউশনে। সেই, আর রাস্তায় এত প্রশ্ন কিসের? এদিকে তাকা একবার। হ্যাঁ না, কথাটা শেষ আর করা হয়নি ওর। জানি না কিসের আচ্ছন্নতায় ওর দিকে ঝুঁকে ওর ঠোঁটে ঠোঁট রেখে ফেলেছিলাম। যেই অনুভূতিগুলোকে শব্দে বেঁধে ওকে গুছিয়ে বলবো ভেবেছিলাম, সেইগুলো একে অপরের ঠোঁটের ছোঁয়া বুঝিয়ে দিল। জানি না ঠিক কতক্ষণ একে অপরের মধ্যে ডুবেছিলাম আমরা। হুঁশ ফেরে যখন সিনেমা হলের লাইটগুলো একের পর এক জ্বলে ওঠে, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বড় বড় করে লেখা রয়েছে দি এন্ড। ও আমার হাতটা তখনও চেপে ধরে আছে। সেই মুহূর্তটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক এটাও একদম চাইছিলই না। নাগের বাজার থেকে দমদমের বাসে না উঠে উল্টো ফুট থেকে লেক টাউনের অটোয় উঠেছিলাম আমরা। ও জানতো আমরা কোথায় যাচ্ছি। অটোয় উঠে একগাল হাসি দিয়ে হাতটা আবার চেপে ধরেছিল। থার্ড লেকে বসে আছি প্রায় ঘন্টা 2 হলো। দুজনেরই তখন প্রেম প্রেম ভাব। ও আমার কাঁধে মাথা রেখে ये शाम मस्तानी मदहोश किए যায় গুনগুন করে গেয়ে যাচ্ছে। সন্ধ্যের ক্লান্ত পরিবেশ, স্তব্ধতা এবং জোনাকির ডাক ছাপিয়ে শোনা যাচ্ছিল ওর মিষ্টি গলার বেসুরো গান। আমি আকাশের এক টুকরো চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, শ্রী, আবার কবে দেখা হবে?
কাল অবধি অপেক্ষা হবে নিশ্চয়ই। হ্যাঁ, একটা কথা বলবো? বল। জানিস, 10টা নয় 5টা নয়, আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি। বাবা, কাব্য না করে কাম টু দ্য পয়েন্ট। রাত হচ্ছে, বাড়ি যেতে হবে এবার। মানে ভালোবাসি তোকে। কে? ঠিক করে বল। বললাম তো, এবার কি হাঁটু গেড়ে বসতে হবে নাকি? নট রিয়েলি। আচ্ছা সৃজিতা, আই লাভ ইউ, এরম চলবে তো? নাকি শাহরুখ খানের ডিডিএল যে পোস্টটা দেব? পাগল একটা। আই লাভ ইউ টু। এরপরের গল্পটা না হয় নাই বা বললাম। সবকিছু বেশ ভালোই চলছিল। দেখতে দেখতে একটা বছর কেটেও যায়। স্কুলের গণ্ডি পেরিয়ে আমরা তখন কলেজে উঠবো করছি। 1 মাসের মাথায় দুজনে আলাদা আলাদা কলেজে ভর্তি হই। কলেজ লাইফেও সবকিছু ঠিকঠাক চলেছে। লেকচার বাঙ্ক করে সিনেমা, পরন্ত বিকেলে লেকের ধারে মৃদু হাওয়ায় স্নিগ্ধ প্রেম, একে অপরের কলেজের ফেস্ট একসাথে অ্যাটেন্ড করা, ক্যাম্পাসে বসে প্রেম, আড্ডা, গল্প, সবই। কলেজ লাইফে প্রেম বলতে যা হয় সবই ছিল আমাদের। প্লেট থেকে ফুচকা তুলে নিজের হাতে করে ওকে খাইয়ে দেওয়া, ওর আইসক্রিম কোনটাকে আপন করে নিয়ে কামড় বসানো, রেস্টুরেন্টে গিয়ে চিকেন খেয়ে মাংসের হাড়গুলো ওর প্লেটে জমা করা, আর দিনের শেষে ভালোবাসার চুমু, আর ওভারনাইট কলসে হাসি ঠাট্টা করা। দেখতে দেখতে এক এক করে 3টে বছর কেটে যায় এইভাবেই। গ্র্যাজুয়েশনের পাঁচিল ডিঙিয়ে আমরা তখন নো ম্যানস ল্যান্ডে এসে পড়েছি। আমাদের সামনে তখন অনেক কটা গেট খোলা, শুধু একটা ইন্টারভিউ, আর আমরা যে কোনো একটা গেটের ভেতর। সেই সময়টা একটা বাজে ফেজ গেছে, কিন্তু আমি তবুও হাল ছাড়িনি। কিন্তু ওই যে কথায় আছে, সাম থিংস আর নেভার মেন্ট টু বি, নো ম্যাটার হাউ মাচ উই উইশ দে ওয়ার। সময় গিরগিটির মতো রং বদলায়, তার সাথে মানুষও। আমার তখন দৌড়ঝাঁপের জীবন, রোজ 2-1টা ইন্টারভিউ দেওয়া, MBA পড়ার জন্য রাত জেগে ক্যাটের প্রিপারেশন। মোদ্দা কথা, নিজস্ব সময় বলতে আর তেমন কিছুই ছিল না। আমাদের প্রেমটা তখন রাতের ফোন কলেই সীমিত ছিল। 30th August 2017 সন্ধেবেলা দেখি হঠাৎ ওর ফোন। আমি তখন ইন্টারভিউয়ের 3টে রাউন্ড পেরিয়ে সিলেক্টেড হয়ে ট্যাক্সিতে উঠেছি। ফোন ধরতেই বলে উঠল, শোন না, একবার একটু দেখা করতে পারবি রে? সেই আমাদের পুরনো জায়গায়, খুব জরুরি দরকার। ঠিক আছে, আসছি এক্ষুনি। ট্যাক্সির মোড় ঘুরিয়ে রওনা দিলাম 3rd লেকের উদ্দেশ্যে। পৌঁছে দেখি লেকের ধারে একটা কাঠের বেঞ্চে বসে শ্রী। চমকে দিয়ে বলে উঠলাম, জানিস আমি ইন্টারভিউতে সিলেক্টেড, তবে বাইরের কোনো স্টেটে হয়তো পোস্টিং হবে। কনগ্রাচুলেশনস। আচ্ছা শোন, একটা জরুরি কথা ছিল, কিন্তু তার আগে বলতো তোর কোথায় পোস্টিং? পুনেতে করবে বলেছে। তা তুই যেন কি বেশ একটা জরুরি কথা বলবি বলছিলি? না মানে বেশ ভালোই, তুইও দূরে চলে যাচ্ছিস। তুইও মানে? রুদ্র আজকে ওই ব্যাংক ম্যানেজার ছেলেটার পক্ষ থেকে দেখতে এসেছিল, বুঝলি। বাবা পাকা কথা সেরে ফেলেছে। কি? তুই তো আমাদের কথা ওনাকে বলবি বলেছিলি আমি চাকরি পেলি। হ্যাঁ, কিন্তু আমি তো জানতাম না। আজকে দুপুরেও তো তোর কাছে চাকরি ছিল না, তাই না? আমি আর মুখ ফুটে কিছু বলতে পারিনি, বুঝলি। বাবার ডিসিশনটাকে মাথা পেতে নিয়েছি। শ্রী, তুই জানিস তুই কি বলছিস? 4টে বছরের কোনো দাম নেই তোর কাছে? দাম নিশ্চয়ই আছে, কিন্তু তুই জানিস বাবার উপর কথা বলতে পারি না। তাহলে ওই অচেনা লোকটাকেই বিয়ে করে নিবি? আই এম সরি অ্যাবাউট দিস, কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই, বল। হ্যাঁ, বাট আরেকটু অপেক্ষা করলেই পারতিস। আর প্রতিদিনের মতন আজও যদি তুই চাকরিটা না পেতিস? আসলে কি বলতো, তোর বিশ্বাসই ছিল না আমাদের দুজনের সম্পর্কের ওপর, তাই না? সেটা বড় ব্যাপার নয় রুদ্র। একটা বেকার ছেলের কথা আমি বাড়িতে কি করে বলবো বলতো? কি বলবো? যে বেকার হলে কি হবে, আমাকে খুব ভালোবাসে, তাই বিয়ে দিয়ে দাও ওর সাথে। ঘরে চাল ডাল না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় রুদ্র। সেটাই, কপালটাই আমার এমন। যা হয় ভালোর জন্যই হয়। বলাটা সহজ শ্রী, বাস্তবটাকে মেনে নেওয়াটা অতটাও সহজ নয়। মাঝে মাঝে মেনে নিতে শেখ, আমার জন্য অ্যাটলিস্ট। তোর জন্য আমি আর কিছু করতে পারছি না রে, অনেক কিছুই তো করেছি।
তুই একটুও করলি না। রুদ্র, আবার সেই এক কথা। কবে তোর বিয়ে? পরের মাসের 13 তারিখে। আজকের পর আর তাহলে যোগাযোগ থাকবে না নিশ্চয়ই? না, তার আর প্রয়োজন আছে বলে মনে হয় না। বিয়েতে ডাকবো না তোকে, অতটা কষ্ট দিতে চাই না। দূরে থাকিস, আমায় আরেকবার নতুন করে জীবনটাকে গুছিয়ে নিতে দিস। নিশ্চয়ই, দূরেই তো যাচ্ছি বল। আমাদের স্মৃতি মাখা এই শহর থেকে অনেক দূরে, নতুন পরিবেশে এই পিছু টানটা ছাড়িয়ে ঠিক নিজেকে মানিয়ে নেব। অচেনা শহরে একা একা আবার ফুচকা খেতে যাস না। নিজের মতো আরেকটা সুন্দর মানুষকে খুঁজে নিস প্লিজ। সেটা নয় আগামী দিনের সময়ই বলবে। সময়ের সাথে সাথে ঘা শুকোয়, আমার বিশ্বাস নতুন শহরে নতুন মনের মানুষ ঠিক খুঁজে পাবি তুই। থাক না সেসব কথা, এই মুহূর্তে তোকে ছেড়ে অন্য কারোর কথা ভাবতেও পারছি না। ট্রাস্ট মি রুদ্র, ইউ ডিজার্ভ সামওয়ান বেটার দ্যান মি। লিভ ইট, এইসবের আর এখন কোনো মানে হয় না। আজকে আমাদের শেষ দিন বুঝলি, এটা ভেবেও খারাপ লাগছে। ভাবিস না, আর সুযোগ ছিল, কিন্তু সুযোগটা হাতছাড়া করেছিস তুই। আর কথা বলতে ভাল লাগছে না রে, আমি আসি। আচ্ছা, ভালো থাকিস। আর তুই ভালো রাখিস। সেই দিন বাড়ি ফিরে আর কিছু খেতে পারিনি। কোনো মতে হাসি মুখে মাকে চাকরির কথাটা বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। 2 দিন ঘর থেকে বেরোইনি, কারোর সাথে দেখাও করিনি। 1 সপ্তাহের মাথায় জয়নিং লেটারটা এসে পৌঁছয়। 15 তারিখ জয়নিং, 13 তারিখের টিকিট। মনে মনে একটা কথাই তখন শুধু ভাবছি, সেই দিন শ্রী পুরোপুরিভাবে অন্য একজনের হয়ে যাবে, আর আমি অন্য এক শহরের হয়ে যাব। 13th সেপ্টেম্বর 2017। সকাল থেকে নিজের মেজাজ ঠিক রাখতে পারছি না, বারবার অস্থির হয়ে পড়ছি, চোখগুলো ছলছল করছে। মা দেখে বলে, প্রথমবার শহর ছেড়ে যেতে হচ্ছে, তাই বাবুর চোখে জল। সত্যিটা আর কজনই বা জানত, শহর ছেড়ে যাওয়াটাই আমার একমাত্র সেফ প্যাসেজ। অতীত থেকে পালাতে আমাকে হবেই। সন্ধ্যে 7:36। আমি তখন ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইট উইল টেক অফ ইন 4 মিনিটস। ওই 4 মিনিটে বিগত 4টে বছর আমার চোখের সামনে পুরো ভেসে উঠল। দূর থেকে অ্যানাউন্সমেন্ট ভেসে এলো, Passengers are requested to fasten their seat belts. প্লেনটা শহরের মাটি থেকে বেশ অনেকটা উপরে উঠে এসছে। মেঘলা আকাশ থেকে দেখা যাচ্ছে আমার শহর সন্ধ্যের আলোকসজ্জায় সেজে উঠেছে। এই আলোকসজ্জার একটা অংশ আজ শ্রীর বিয়ের মণ্ডপ। সিটি অফ জয়তে হয়তো আজ সবচেয়ে বেশি খুশি, রাংতায় মোড়া, পিড়িতে বসা, বেনারসি শাড়িতে সজ্জিত আমার শ্রী। পাশের পিড়িতে আমার থাকার কথা, কিন্তু ওই যে ওয়াক্ত নে কিয়া হাসিন সিতম, ওই পিড়িতে আজ অন্য কেউ বসে, আর আমি পিছুটান ফেলে এক অজানা জীবনে পাড়ি দেওয়ার জন্য ফ্লাইটের সিটে বসে। জানলার থেকে চোখ সরিয়ে চোখ বুঝলাম, হেডফোনে তখন বাজছে, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা, আর একবার যদি তোমাদের দলে নাও খেলা, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা। শুনছিলেন সাহিল চ্যাটার্জির লেখা গল্প পিছুটান। মুখ্য চরিত্রে অর্থাৎ রুদ্রনীলের ভূমিকায় অরিত্র, সৃজিতা নীলাঞ্জনা, আনুষঙ্গিক কণ্ঠে স্মৃতি, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং সূত্রধর আমি শুভজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন পিছুটান। ক্যালকাটা অ্যাপলককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।